বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার ৪৮ ঘন্টা পেরোয়নি, এরই মধ্যে দিল্লি থেকে এলো একাধিক বার্তা। শুধু শুভেচ্ছা নয়, শুধু কূটনৈতিক সৌজন্যও নয়, বরং একটি সুর স্পষ্ট: আমরা একসঙ্গে কাজ করতে চাই। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ রণধীর জয়সওয়াল যে ভাষায় ব্যবহার করলেন তা কেবল রুটিন বক্তব্য নয়, বরং তিনি বললেন ভারত চায় উষ্ণ সম্পর্ক, ঐতিহাসিক ও বহুমুখী সম্পর্ককে এগিয়ে নিতে এবং অবশ্যই নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষায় রয়েছে দিল্লি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দিল্লি কি দ্রুত বাস্তববাদী হয়ে উঠছে? শেখ হাসিনার অধ্যায় থেকে কি ভারত সরে আসতে শুরু করেছে, নাকি নতুন সরকারকে সময় দিচ্ছে কিন্তু নজরেও রাখছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভিসা সহজ করার সম্ভাবনার ইঙ্গিত সম্পর্ক স্বাভাবিক করার কি প্রথম বাস্তব ধাপ? বাংলাদেশের মানুষ এখন খুব সংবেদনশীল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একদিকে রাজনৈতিক পরিবর্তন, আর অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট সাংবাদিক, ভারত বাংলাদেশের বিষয়ক বিশ্লেষক শীর্ষেন্দু চক্রবর্তী। শীর্ষেন্দু চক্রবর্তী, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। শীর্ষেন্দু চক্রবর্তী, আজ মহান ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালে এই দিনে একদল বীর ভাষা যোদ্ধা, যারা মাতৃভাষার দাবিতে নিজেদের আত্ম উৎসর্গ করেছিলেন, সেই সব বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের বিশ্লেষণ চলো আমরা শুরু করছি। শীর্ষেন্দু, আজকের আমাদের বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেভাবে ধীর স্থির এবং অনেকটা সময় নিয়ে সাংবাদিকদের নিয়মিত প্রশ্নের উত্তর দিলেন, তোমার কাছে কি মনে হয়েছে যে গত ১৮ মাসে রণধীর জয়সওয়াল যেভাবে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেন, ঠিক আজকে কি ঠিক একই রকম ভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন, সময় নিয়ে, না কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করেছেন? আর যে প্রশ্নের উত্তর, যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্যে বাড়তি কোনো বার্তা তুমি লক্ষ্য করেছো? দেখো, প্রথমেই আলোচনা শুরুর আগে যেরকম বলেছিলাম, আমারও মহান শহীদদের প্রতি আমারও শ্রদ্ধা। আজকে সেই দিন, মানে একটা দেশ ভাষার জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন, গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত। সুতরাং সেই শহীদদের প্রতি প্রণাম, শ্রদ্ধা। এবার আসি বিষয়। আজকে আমাদের জয়সওয়াল যা বললেন, সেটা কূটনৈতিকভাবে দুই দেশের, ভারত বাংলাদেশ দুই দেশের ক্ষেত্রে একটা বিশাল বড় পদক্ষেপ বলে মনে হয়। এবং যখন বললেন, মাত্র কয়েক ঘন্টা আগে একটা নতুন প্রধানমন্ত্রী, বৈপ্লবিক পরিবর্তনের পর যিনি ক্ষমতায় এসছেন, সেই প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এরকম একটা ভারতের মতন দেশের এত বড় একটা সিদ্ধান্ত বা বিবৃতি, বিদেশ মন্ত্রকের বিবৃতি, যে সবার আগে যেটা নিয়ে আলোচনা হয়েছিল গত ১৭-১৮ মাস ধরে, ভিসা, সেই ভিসা সংক্রান্ত বিষয়টি একদম স্পষ্ট করে দিলেন, আমরা দ্রুত এই বিষয়ে সমাধান করতে চাই। অর্থাৎ বিদেশ মন্ত্রক যে ওই, আমরা যেটা বারবার বলি, একমুখী নীতি নয়, একটা দেশের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে যেটা সবার আগে দরকার, যাতায়াত, এই যোগাযোগের যে মাধ্যমটা সবার আগে ছিল ভিসা, সেই ভিসা নীতি নিয়ে কিন্তু সবার আগে বলে দিল যে আমরা সহজ করতে চাই। এক, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বা যাতায়াত ছাড়াও যে ফোনালাপ বা অন্যান্য বিষয়গুলো হয়, সেইগুলো স্পষ্ট করে দিল। এখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তার প্রেক্ষিতে উনি একদম স্পষ্ট, এতদিন যেটা বারবার ভারতের বিবৃতি ছিল বা মন্তব্য ছিল, একটা স্থিতিশীল স্থায়ী সরকার ক্ষমতায় আসুক, নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় আসুক, আমাদের কূটনৈতিক পদক্ষেপ শুরু হবে। এবং ভারত সরকার, কেন্দ্রীয় সরকার সেই কথা রাখলেন। যে মুহূর্তে একটা স্থায়ী এবং নির্বাচিত সরকার ক্ষমতায় এলো, স্পষ্ট করে দিল যে আমরা কূটনৈতিক পদক্ষেপ, যেটা গত কয়েক মাস একটু থমকে ছিল বলে মনে হয়েছে, সেটা আমরা শুরু করছি। এবং ইতিবাচক ভাবে বাংলাদেশের কাছেও বার্তা দিয়ে দিলেন যে ওনারাও আপনারা এগিয়ে আসুন, যে সম্পর্কটা আরো আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা ভারতের পক্ষে, বাংলাদেশের পক্ষে, ভারতীয় নাগরিকের পক্ষে, বাংলাদেশের নাগরিকের পক্ষে বোধহয় একটা
খুবই ইতিবাচক পদক্ষেপ। শীর্ষেন্দু, কয়েকটি ঘটনা যা পরপর সাজালে দিল্লির যে সংকেত সেটি পরিষ্কার হয়ে যায়। দেখো, নির্বাচনের পরপরই নরেন্দ্র মোদী নির্বাচিত জয়ী দলনেতাকে অর্থাৎ দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন। শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিরলাকে পাঠালেন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তারেক রহমানকে ফোন করলেন, শুভেচ্ছা অভিনন্দন জানালেন। মোদির চিঠিতে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। দিল্লির আজকের ব্রিফিং এর ভাষাতেও উষ্ণতার ছাপ রয়েছে। সেটা কিরকম? ভিসা সহজ করার একটি সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন এবং বিতর্কিত প্রশ্ন এড়িয়ে তিনি একেবারে সুনির্দিষ্টভাবে সম্পর্ক ও উন্নয়নে জোর দিয়েছেন। আর এগুলো একসঙ্গে একটি ইতিবাচক বার্তা দেয়। সেটা কি? দিল্লি অপেক্ষা করছে না, এখন সরাসরি এক ধাপ এগিয়ে সামনের দিকে যেতে চাইছে। তুমি কিভাবে দেখছো বিষয়? একদমই আর কোনো পেছনে থাকানোর বিষয় নয়, আর কোনো ধীরে চলো নীতি নয়। এবং যেটা সবথেকে আমার ব্যক্তিগতভাবে কূটনৈতিকভাবে মনে হয়েছে, যখন তারেক রহমানের শপথ ছিল সেই সময় দিল্লিতে বিভিন্ন দেশের বিদেশ কূটনৈতিক বিশেষজ্ঞরা এবং প্রধানমন্ত্রী, অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ছিলেন, তাই প্রধানমন্ত্রী যেতে পারেননি। কিন্তু তিনি যাকে তার প্রতিনিধি হয়ে যিনি গেলেন, তিনি কিন্তু সংসদীয় রাজনীতির অন্যতম বড় স্তম্ভ। তিনি নিরপেক্ষ, যার পথটি নিরপেক্ষ, অর্থাৎ তাকে পাঠিয়ে কিন্তু নিরপেক্ষ ভারতের উদাহরণ তিনি তুলে ধরলেন, নিরপেক্ষ ভারতের প্রতিনিধি হিসেবে পাঠালেন। কোনো রাজনৈতিক দলকে কিন্তু পাঠাননি, কোনো রাজনৈতিক দলের শীর্ষ কর্তাকে পাঠাননি, অন্য কোনো পদাধিকারী পাঠাননি। তিনি পাঠিয়েছেন সংসদীয় গণতন্ত্রের সংসদের যিনি নিরপেক্ষ, যে চেয়ারটি নিরপেক্ষ সেমন একটি মানুষকে, তার পদ যে নিরপেক্ষ এমন একটি মানুষকে, অর্থাৎ ভারতের প্রতিটি গণতান্ত্রিক মানুষের প্রতিনিধি হিসেবে যিনি সংসদকে চালান সেই মানুষটিকে পাঠিয়েছেন। অর্থাৎ ভারতের একটা বড় প্রতিনিধিকে তিনি পাঠিয়েছেন ওইখানে, যে ভারত নিরপেক্ষভাবে, কূটনৈতিকভাবে পাশে রয়েছে, পাশে ছিল এবং কূটনৈতিক পদক্ষেপ এগিয়ে নিয়ে যাবে। এই যে বিদেশ মন্ত্রীর প্রথমে যাওয়া, বিদেশ সচিবের সঙ্গে যাওয়া এবং স্পিকারের যাওয়া, এটা বোধহয় সব দিক দিয়ে যে নতুন ভাবে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে তার একটা বড় পদক্ষেপ তখনই ছিল, যেটা আগেও আমরা বলেছিলাম যে মোদী ফোন করে, প্রধানমন্ত্রী ফোন করে এবং টুইট করে, চিঠি লিখে 50% কাজ এগিয়ে রেখেছিলেন, সেই বাকি 50% বোধহয় স্পিকার গিয়ে করে ফেললেন। এবং ভারত কূটনৈতিক ভাবে যে কাজগুলো করা দরকার আজকে সেটা হাত বাড়িয়ে দিল, যে আগামী দিন আরো দুই দেশের মধ্যে এগিয়ে চলুক। এবং এটা কিন্তু যখন নতুন সরকার এসছে, কোনো একটি সরকারকে ভেবে নয়, বাংলাদেশকে ভেবে, বাংলাদেশের মানুষকে ভেবে, বাংলাদেশের জন্য পদক্ষেপ। শীর্ষেন্দু, ওম বিড়লা আমাদের স্পিকার, একদিকে যেমন উনি একটি প্রাতিষ্ঠানিক মুখ, অন্যদিকে কিন্তু লোকসভা সমস্ত রাজনৈতিক দলের উনি প্রতিনিধিও। লোকসভায় ভারতের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, আর সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার নিজে জায়গায় তার জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে সেখানে গিয়েছেন। সুতরাং আমাদের স্পিকার, লোকসভার অধ্যক্ষ মানে হচ্ছে 140 কোটি মানুষের নির্বাচিত সুতরাং একদিকে যেমন তিনি আমাদের সংসদীয় গণতন্ত্রের মুখ, নিরপেক্ষ, এবং অন্যদিকে উনি আমাদের ভারতের 140 কোটি মানুষের রাজনৈতিক পছন্দের বিভিন্ন দল মত নির্বিশেষে সবার প্রতিনিধি হয়েই সেখানে গিয়েছিলেন। সুতরাং এটি একটি অন্যরকম বার্তা বলে মনে হয়েছে। কিন্তু শীর্ষেন্দু, আমরা তো অতীতকে ফেলে আসতে পারি না। আজকের এই যে ঘটনা, সেই ঘটনা আমার আর তোমার স্ক্রিন শেয়ার করতেই হতো না যদি আমাদের 2024-এর 5 আগস্ট না তৈরি হতো। আর 2024-এর 5 আগস্ট তৈরি হওয়ার কারণ তুমি জানো যে বাংলাদেশের অধিকাংশ মানুষের অভিযোগ, এর আগে যে সরকারটি বাংলাদেশের ছিল সেই সরকারটি একনায়কতন্ত্র তারা চালিয়েছে, ভোটের অধিকার হরণ করেছিল, সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, সে কারণেই গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু তারপর গণ অভ্যুত্থানের পরের 18 মাসের দৃশ্য কিন্তু আমরা সবাই চাক্ষুষ করেছি। আমাদের ভারতের অভ্যন্তরে একটা শ্রেণীর গণমাধ্যম যেমন এই ঘটনা নিয়ে প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের বাড়তি অতি উৎসাহী শিরোনাম দিয়ে খবর করেছে, আবার
একটা মহল ভারতের যারা রাজনৈতিক বোদ্ধা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু ভেতরে ভেতরে গুমরে কেঁদেছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক পরীক্ষিত ওইভাবে নষ্ট হতে দেয়া যায় না, কাজও করছিলেন। তুমি জানো যে এরপর যদিও ধাপে ধাপে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং বিজনেস ভিসা এই কয়েকটি ভিসার যে ক্যাটাগরি সেখানে আস্তে আস্তে শিথিলতা করা হয় এবং সেখানে মোটামুটি ভাবে বাংলাদেশের সাধারণ নাগরিকরা ভিসা পাচ্ছিলেন। শুধুমাত্র ভিজিট ভিসা, যেটাকে একেবারে চর্চিত ভাষায় আমরা বলি পর্যটক ভিসা বা পর্যটন ভিসা, সেটাই কিন্তু আমরা দেখেছি যে বন্ধ করে রাখা হয়েছিল। সেটি নিয়েই আমাদের দুই দেশের সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ তৈরি রয়েছে। একই সঙ্গে সীমান্ত উত্তাপ আমরা দেখেছি যে ওই দিকের থেকেও সীমান্তে অনাহূত উস্কানিমূলক বক্তব্য, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অতি সক্রিয় ভূমিকা, আবার পাল্টা আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে অতি সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সীমান্তরক্ষী বাহিনী পরস্পরের বিরুদ্ধে বাকবিতণ্ডা হওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখেছি। সঙ্গে যুক্ত ছিল রাজনৈতিক সংকট। আমরা জানি যে ওখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে সেভেন সিস্টার দখল, ঢাকা থেকে একদল প্রাক্তন যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন তারা রিকশা পাঠিয়ে কলকাতা শহরকে দখল করা, কিংবা ভারতের অভ্যন্তরে নানা ধরনের হুমকি দেখেছি। আবার আমাদের এখান থেকেও একদল মানুষ বাংলাদেশের সাধারণ মানুষকে কট্টরপন্থী, উগ্রপন্থী, মৌলবাদী, পাকিস্তানপন্থী নানাভাবে আমরা এই যে ন্যারেটিভস দিতে দেখেছি। একেবারে সহজ সত্যি বক্তব্য যদি আমরা স্বীকার করি তাহলে ভারতের অভ্যন্তরে যেমন বাংলাদেশ বিরোধী মনোভাব আমরা দেখেছি একদম বিষবৃক্ষর মতো ওপর দিকে উঠছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরেও কিন্তু ভারত বিরোধী যে একটা শক্তি সেটা কিন্তু উপরের দিকে উঠতে শুরু করেছে। আর নিঃসন্দেহে এটার অন্যতম কারণ তুমি জানো যে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আসা শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার পরই বিষয়টি আওয়ামী লীগ বিরোধিতা একদম কট্টর ভারত বিরোধিতায় রূপ নিয়েছে। আর সেই অধ্যায় বদলানোর পর অনেকেই প্রশ্ন তুলেছেন যে দিল্লির কি সত্যি এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখবে, কারণ হাসিনাকে একদিকে আশ্রয় দিয়ে আবার অন্যদিকে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে দিল্লি কি আদৌ সুসম্পর্ক রাখবে কিনা। কিন্তু আজকে যে ভাষ্য এসেছে সেটি কিন্তু সত্যিকারের অর্থে ইতিবাচক। দিল্লি কি সত্যি বুঝতে পারছে যে গত 15 বছরে একপাক্ষিক ভাবে শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রেখে তাদের বড় ধরনের ভুল হয়েছে? দেখো, এখানে একটা বিষয়, দিল্লি কিন্তু প্রথম থেকে মানে এই যে পরিবর্তনটা এলো বা 2024 সালের পর থেকে, তখন থেকেই বোধহয় সম্ভবত দিল্লি তার অবস্থান বদলাতে শুরু করেছিল। আজকে যিনি প্রেস ব্রিফিং হচ্ছেন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র যা বলছেন, সেটা তার কাজটা বোধহয় আজ থেকে প্রায় 2 বছর আগে শুরু হয়েছিল। ভারতের বেশ কিছু কূটনৈতিক বেশ কিছু সিদ্ধান্ত আছে, বেশ কিছু পদক্ষেপ আছে, ভারতের ঐতিহ্য কিছু আছে। যেমন যদি বলি, ভারত কোনো মানুষকে, তাদের অতিথিকে কোনোদিন ফিরিয়ে দেয় না। এটা ভারতের নীতি, ভারতের ঐতিহ্য, এটা ভারতের পরম্পরা। এটাকে আমরা ভারতবাসী হিসেবে, ভারতের নাগরিক হিসেবে কে অস্বীকার করতে পারি না। একে সমর্থন করা, একে মানাটাই আমাদের কর্তব্য। সুতরাং শেখ হাসিনার জায়গায় যদি অন্য কেউ আসতেন এবং যার রাজনৈতিক ভাবে তিনি যদি তাকে ফিরিয়ে দেওয়া হতো, তার প্রাণহানির আশঙ্কা থাকে, তাহলে ভারত তাকে আশ্রয় দেবে। এটাই ভারতের নীতি। এই নীতির 100%, 200% সমর্থক আমরা, প্রতিটি মানুষ, প্রতিটি ভারতীয়। এটা নিয়ে আমাদের মতামতের কারো বিরোধী হতে পারেন, কেউ বিরোধিতা করতে পারেন, তা তার ব্যাপার। কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে একে আমরা সমর্থন করবো। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের গর্ব যে ভারত কোনো অতিথিকে ফিরিয়ে দেয় না। কিন্তু কূটনীতিও একটা বিষয় রয়েছে, যে কূটনীতির পদক্ষেপ এখানে আরেকটা ধাপ। এই কূটনীতিটা কিন্তু আজ থেকে নয়, প্রায় 2 বছর আগে 2024 সাল থেকেই ভারত শুরু করেছিল, যে শুধুমাত্র আওয়ামী লীগ, শুধুমাত্র শেখ হাসিনা নন, বাংলাদেশ হিসেবে দেখা বা বিশ্বের সবার হিসেবে দেখা। এটার বড় কয়েকটা উদাহরণ আমরা বলতে পারি। ভারতের বিদেশ মন্ত্রী কিন্তু ভারত যেমন বিশ্বের দরবারে গিয়ে তালিবানি অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, ভারত কিন্তু ঠিক কূটনৈতিক ভাবে তালিবানের বিদেশ মন্ত্রীর সঙ্গেও বৈঠক করে। ভারত যেমন আমেরিকার দমন নীতির বিরুদ্ধে বিরোধিতা করে, ভারত কিন্তু ঠিক তেমন ভাবেই আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। ভারত যেমন প্রতিবেশী হিসেবে আওয়ামী লীগের প্রধান নেত্রীকে আশ্রয় দেন, ভারত কিন্তু একই রকম ভাবে সেই দেশের কূটনৈতিক সম্পর্কও বজায় রাখে। যার বড় দৃষ্টান্ত হচ্ছেন যখন
আরেক নেত্রী বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার মারা যান, প্রয়াণে ভারত কিন্তু প্রতিনিধি পাঠায়। ভারত শুধুমাত্র একপাক্ষিক নীতি নিয়ে কিন্তু 2024 সালের পর থেকে ছিল না। একদিকে যেমন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, একই রকম ভাবে বিএনপি নেত্রীর জানাজায়ও কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী গিয়েছেন এবং তিনি কিন্তু তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন। একই সঙ্গে তৎকালীন সেই সময় অন্তর্বর্তী সরকার ছিল তার প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেছেন। অর্থাৎ ভারত তখনই বুঝিয়ে দিয়েছিল আমরা কোনো পক্ষ, কোনো রাজনৈতিক দল নয়, আমরা বাংলাদেশের ভালোর জন্য দুই দেশের কূটনৈতিক পদক্ষেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করতে হয় তাই জন্য ইতিবাচক পদক্ষেপকেই থাকবো। সেই পদক্ষেপেরই দৃষ্টান্ত হচ্ছে আজকের প্রেস ব্রিফিং। সেই পদক্ষেপেরই আরেকটা পার্ট হচ্ছে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমাদের মাননীয় স্পিকারের উপস্থিতি। সেই পদক্ষেপেরই আরেকটা ধাপ হচ্ছেন তারেক রহমান যখন ঐতিহাসিক জয় পেলেন, প্রথম মানে বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে স্বাগত জানানো। সেই পদক্ষেপেরই ধাপ হচ্ছে ভিসা নীতি সরলীকরণ করা হবে। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো। অর্থাৎ ভারত বুঝিয়ে দিয়েছে, আবার বুঝিয়েছে যে কোনো একজনের জন্য না, আমরা একদিকে যেমন আমাদের নীতি আছে যিনি বিদেশি কাউকে বা আমাদের অতিথি বরণ করা, সম্মানের সঙ্গে রাখা, তার নিরাপত্তা সুনিশ্চিত করা, একই সঙ্গে আমাদের নীতি হচ্ছে কূটনৈতিক ভাবে পাশে থাকা। তুমি এই যে কূটনীতির কথা বললে, সেখানেই কিন্তু পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণের দাবি রাখে। এই টোন বদলের কারণটা এই কূটনীতি, কারণ ভারত জানে বাংলাদেশ তার কৌশলগত মানচিত্রের কেন্দ্রীয় অংশ। উত্তর পূর্ব ভারতের সংযোগ, সীমান্ত নিরাপত্তা, চীনের প্রভাব প্রতিরোধ, বন্দর, ট্রানজিট, এই বাস্তবতায় দিল্লি আর আবেগে নয়, স্বার্থেই চলবে। সরকার বদল মানেই সম্পর্ক ভাঙন এমন নয়, বরং নতুন বার্তা দেয়া এই মুহূর্তে একটি কূটনৈতিক পদক্ষেপও বলতে পারো। শুধু তুমি এর আগে শেখ হাসিনার কথা বলছিলে, কারণ আমাদের পরম্পরা, তিনি শুধুমাত্র অতিথি নয়, একজন আশ্রয় প্রার্থীও। সুতরাং একদিকে তিনি অতিথি, অন্যদিকে একজন আশ্রয় প্রার্থী, বা তাকে আশ্রয় দিয়েছি আমরা কারণ তার জীবন সংকটাপন্ন হতে পারে। কিন্তু কিছু বিষয় কূটনৈতিকভাবে তুমি যেটা বললে, আমিও এর মধ্যে ইনপুট করতে চাই। দেখো, এখানেও একটা নীরব পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে। প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না, কিন্তু ভাষা এরই মধ্যে দিল্লির পাল্টে গিয়েছে। আগের সম্পর্কের কেন্দ্র একজন ব্যক্তি ছিল, এখন কেন্দ্রে হচ্ছে নতুন সরকার। দিল্লির চোখ নতুন সরকারের দিকে, আর সেই ইঙ্গিত দিচ্ছে যে দিল্লি এখন আর ব্যক্তি নির্ভর নয়, বরং রাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে এখনো প্রশ্ন রয়েছে শীর্ষেন্দু, সেটা কি শেখ হাসিনা ইস্যুতে কি ভারতের অবস্থান আদৌ নরম হবে, নাকি কূটনৈতিক ভারসাম্য বজায় থাকবে? আমি নরম বলতে চাইছি এ কারণে যে তুমি জানো যে কদিন আগেই আনন্দবাজার পত্রিকার একটি খবরে বলা হয়েছে যে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বা তিনি যেতে পারেন কিনা বা যেতে চান কিনা সে বিষয়ে সাউথ ব্লকের একটি অংশ খুব তোড়জোড় শুরু করেছে। আমি আনন্দবাজারকে কোট করেই বলতে চাইছি যে ঠিক আছে, আমরা শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফেরত পাঠালাম না, ঠিক আছে, কিন্তু শেখ হাসিনার জন্য এই যে দুই দেশের সম্পর্কের মধ্যে একটা কাঁটা তো থাকছে। সেক্ষেত্রে শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে, সম্ভবত ব্রিটেনে যাবার কথা আমরা শুনছি বিভিন্ন গণমাধ্যমে, উনি যদি সেখানে পৌঁছান, সেখানে চলে যান, তাহলে কি এই দুই দেশের মধ্যে যে এখন একটা চাপানুতর চলছে বা চলবেই শেখ হাসিনা যতদিন থাকবেন দিল্লিতে, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? হয়তো অনেক আরো কিছুটা সুবিধা হবে। হয়তো মানে যে অভিযোগ বারবার মানে ওনারা ওনাদের মতন করে করছেন যে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এই জায়গা থেকে এই বিষয়টা হয়তো বেরিয়ে যেতে পারবে। তাহলে হয়তো এটা হতে পারে, মানে সবকিছু আমাদের যদি তবু কিন্তুর মধ্যে, মানে ভারত সেই ব্যবস্থা করে দিতে পারবে কিনা বা ভারত থেকে করা হবে কিনা। শেখ হাসিনা বাস্তবতা মেনে, কারণ এটা তো সত্যিকার অর্থে যে বাংলাদেশের এখনো পর্যন্ত আজকে দাঁড়িয়ে 21শে ফেব্রুয়ারি 2026 আজকে দাঁড়িয়ে বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধিতা মানেই হচ্ছে প্রকট ভাবে আওয়ামী বিরোধী মানেই হচ্ছে ভারত বিরোধী, একেবারে একটার সঙ্গে আরেকটা সংযুক্ত। তুমি এটাকে আলাদা করতে পারবে না। আর এটার কারণেই শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন, সেটা একটা বড় ইম্প্যাক্ট, আমি বলবো খুবই নেগেটিভ ইম্প্যাক্ট
ফেলেছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। জনগণের সঙ্গে জনগণের তো বটেই, কিন্তু সবচাইতে বড় ফেস লস হচ্ছে কিন্তু দুই দেশের সরকারের। একদিকে ঢাকা, একদিকে দিল্লি, তারা কিন্তু এই মাঝখানে শেখ হাসিনাকে রেখে আগামীতেও কতটা ঠিক স্বাভাবিক সম্পর্কে এগোতে পারবে, এটারই কিন্তু প্রশ্ন থেকেই যাবে শেষ। প্রশ্ন যেমন থাকে, এবং আবার এটা দেখো, ভারত তো তার নীতির বিরুদ্ধে যেতে পারে না। ভারত কিন্তু এখনো একটি পদক্ষেপও করেনি তার নীতির বিরুদ্ধে গিয়ে, তার যে ঐতিহ্য, তার যে পরম্পরা, তার যে ইতিহাস, তার বিরুদ্ধে গিয়ে। অর্থাৎ ভারত বার করে দিতে পারবেন না কোনো অতিথিকে। ভারতের পরম্পরা তাই বলে। একজন ভারতীয় হিসেবে সেটাকে কাউকে সমর্থন করি আমরা, তুমিও ভারতীয়, আমিও ভারতীয়। ভারতের পরম্পরার দিক থেকে ভারত অতিথিকে কোনোদিনই ঘাড় ধরে বাইরে বার করে দিতে পারবে না। আবার আমি এখানে একটু বলছি যে এটা কিন্তু বের করে দেওয়ার বিষয়ে আলোচনাটা এরকম হচ্ছে না। মানে আলোচনাটা হচ্ছে যে, তুমি জানো, আমার সম্ভবত যদি ভুল না করে থাকি, মাস দেড়েক আগে বিদেশ দপ্তরের মুখপাত্র বলছিলেন যে শেখ হাসিনার থাকার বিষয়টি এটা আমাদের পক্ষে, উনি আমাদের এই ব্যাপারে আমাদের নির্দিষ্ট কোনো মন্তব্য নেই। উনি নিজের ইচ্ছায় এসেছেন, উনি যদি যেতে চান নিজের ইচ্ছায় যাবেন। অর্থাৎ ভারতের ক্ষেত্রে ভারত জোর করে রেখে দিচ্ছেন এমনটি নয়, আবার তাকে তাড়িয়ে দিচ্ছেন বা ফিরিয়ে দিচ্ছেন, ব্যাপারটি সেরকম নয়। কিন্তু আমি বলতে চাইছি যে একজন বিলক্ষণ রাজনীতিক হিসেবে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে নিজেই একজন একটা নেতিবাচক একটা ভাইব তৈরির বিষয়টি তো শেখ হাসিনা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক তারই জন্য একটা কোথাও গিয়ে বলতে চাই যে কোথাও গিয়ে একটা ব্ল্যাক স্পট হয়ে বা ব্ল্যাক হোল হিসেবে হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে তিনি যদি স্বেচ্ছায় দিল্লি থেকে তৃতীয় কোনো দেশে চলে যান, এই দুই দেশের সম্পর্ক কি তবে একেবারেই স্বাভাবিক হবে কিনা, আগের থেকে শক্তিশালী, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, পারস্পরিক স্বার্থকে রক্ষা করে পারস্পরিক সম্মানের জায়গায় ফিরবে কিনা? দেখো, এই কথাগুলো এই প্রশ্নের পরে যে উত্তরগুলো দেওয়া উচিত, সেই উত্তরগুলো দিতে গেলে, দেওয়ার পর এমনিতেই আমার সম্বন্ধে বলা হয় আমি অমুকের সমর্থক, অমুকের। না, সে বিষয়টি দেখো, আমি একটু বলে নি, 1 মিনিট। এরপরে যে কথাগুলো বলা উচিত বা বলবো, তাতে আওয়ামী লীগের একটিও সমর্থক আমাকে সমর্থন করবেন বা তাদের ভালো লাগবে এমন নয়। তারা অনেক আমাকে আবার এই প্রতিবেদনটি, এই অনুষ্ঠানটি প্রকাশ হওয়ার পর আবার তারা আমাকে, আমার বিরুদ্ধে গালিগালাজ, আমাদের প্রথম কলকাতার বিরুদ্ধে গালিগালাজ করবেন, যেটা ওরা করে থাকেন আর কি। ওরা আমাদের স্বভাব চরিত্র যা ওনাদের আর কি। মানে যে নিজের নেত্রীকে বাড়িতে বাঁচাতে পারে না, তারা অন্যের বাড়ি থেকে ঢিল ছুটতে বেশি পছন্দ করে। যাই হোক, যদি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে, যিনি বাংলাদেশকে ভালোবাসেন বলে দাবি করা হয়, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষের ভালোবাসেন যদি হয়, তাহলে তার জায়গায় থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার অন্য জায়গায় চলে যাওয়া সব দিক থেকেই ভালো ছিল। তাহলে দুই দেশের সম্পর্ক ভালো হতো। কারণ তিনি বারবার বলেছেন, তিনি দাবি করেছেন যে নাকি বাংলাদেশ সেই সময় তিনি ঢাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন দেশের মানুষের জন্য। তিনি তিনি নাকি চাইলে যে কোনো আন্দোলন মানে জাস্ট কয়েক মিনিটের মধ্যে বন্ধ করে দিতে পারতেন, কিন্তু মানুষের স্বার্থে তিনি সবকিছু ছেড়ে ভারতে চলে এসছেন। এখন যা পরিস্থিতি, মানুষ যা বলছেন, যদি সেটা মানি, সেটা যদি বিশ্বাস করি, যদি শুনতে পাই, তাহলে বোধহয় সেটাই বলছে তুমি ভারত ছেড়ে অন্য দেশে চলে যাও, তাহলে এই দুই দেশের সম্পর্ক ভালো থাকবে। তখন তিনি ওনার ঘর থেকে হয়তো শুনেছিলেন নাকি যে তিনি বাংলাদেশ ছেড়ে চলে আসলে বাংলাদেশের মানুষ ভালো থাকবেন। এখন বোধহয় বাংলাদেশের মানুষ বলছেন, উনি হয়তো শুনতে পাচ্ছেন না, ভারত ছেড়ে চলে গেলে ভারত বাংলাদেশ সম্পর্কটা আরো ভালো হবে। বাংলাদেশের মানুষ যে ভারতের মানুষকে, ভারতের সরকারকে ভুল বুঝছে, সেইটার ভালো হবে, সেইটা ভুল বুঝবেন না। কারণ যত বিতর্কর কেন্দ্রবিন্দুতে এই আওয়ামী লীগ, এই নেত্রী, আমি নেত্রীর বিরুদ্ধে নই, আমি বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের নেতৃত্বেও নই, কিন্তু একজন ভারতীয় হিসেবে যেটা মনে হয়েছে বলার, যে তোমার উপস্থিতি যখন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, তখন তুমি যদি দেশকে ভালোবাসো প্রকৃতভাবে, যেটা তুমি এতদিন দাবি করেছো,
তাহলে তোমার অবস্থানটাও সেই দেশের জন্য হওয়া উচিত। এটা বোধহয় কোথাও হচ্ছে না। উনি এবং বিচক্ষণ একই সঙ্গে ভারতের শুভাকাঙ্ক্ষী বলেও দাবি করা হচ্ছিল। তাহলে হচ্ছিল, ভারতের শুভাকাঙ্ক্ষী হলেও ভারতের ক্ষতি তো নিশ্চয়ই নিশ্চয়ই চাইবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে করবেন না নিশ্চয়ই। এখানে বিষয়টা দাঁড়াচ্ছে, আমি আমার স্বার্থে এখানে রয়েছি, আমি কোনো দেশের মানুষের স্বার্থে এখানে নেই, আমি এখানে আছি আমার স্বার্থে। কারণ ভারতের নীতি অনুযায়ী আমাকে বার করে দেবে না। ভারত তার তার কাছে আসা অতিথি বরণ করেই রাখবে, ভারতের নীতি। আমি সেই নীতিটিকে নিজের স্বার্থে কাজে লাগাচ্ছি। যেহেতু অতিথিকে আমাদের ভারত সরকার, ভারতীয়রা মানে অতিথি বরণ করতে প্রস্তুত, অতিথিকে তাড়াতে নয়, তাই আমি আমার স্বার্থের কাজে লাগাচ্ছি। যেভাবে ওই দলের বিভিন্ন নেতারা আমাদের দেশে বিভিন্ন সময় থেকে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন, যার একজন মানে গত 1.5 বছরে নিশ্চয়ই কেউ রাজনৈতিক ভিসা নিয়ে ভারতে আসেননি, কেউ কোনোদিনও রাজনৈতিক ভাবে সম্মতি নিয়ে ভারতে আসেননি বিভিন্ন দলের নেতারা, কিন্তু তারা মেডিকেল ভিসা হোক বা অন্য কোনো ভিসা নিয়ে ভারতে এসে একাধিক সময় রাজনৈতিক মন্তব্য করছেন। এটা বোধহয় করা যায় না। যারা বিদেশ মন্ত্রক নিয়ে কাজ করেন তারা ভালো বলতে পারবেন। ভারতের জায়গায় থেকে আওয়ামী লীগের নেতারা যেভাবে কথা বলছেন, রাজনৈতিক পুস্তক প্রকাশ করছেন, সেটা বোধহয় কোনোভাবেই করা যায় না, তাও করছেন। একই রকম ভাবে ভারত যেহেতু অতিথিকে সেবা করে, অতিথিকে বরণ করে, সেইটাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করবেন, এটা বোধহয় মানে নিজের স্বার্থ পূরণ হচ্ছে, কিছু মানুষের স্বার্থ পূরণ হচ্ছে। দেশের প্রকৃত স্বার্থ, যদি আমি ভালোবাসতাম দেশের মানুষকে, তাহলে তো অন্য জায়গায় গিয়ে আন্দোলন করতে পারতাম, সরাসরি বলতে পারতাম। সেটা তো আমি করিনি। আমি তো আমাকে নিরাপদ রেখেই বাকি কাজ করছি। এটা বোধহয় কোথাও একটা গিয়ে কোনো একটা সমস্যা থেকেই যাচ্ছে। একদমই তাই। অনেক অনেক কথা, অনেক ইস্যু, অনেক বক্তব্য, তার মধ্যে সাংঘর্ষিক স্ববিরোধিতা রয়েছে। সেটা বললে উপন্যাস হবে, ঘন্টার পর ঘন্টা আমাদের টক শো করতে হবে। শীর্ষেন্দু, আমি দিল্লির বডি ল্যাঙ্গুয়েজ বা দিল্লির কূটনৈতিক ভাষা বা টোন বদলে যাওয়ার বিষয়ে ফিরছি। তুমি জানো যে আমাদের দেশের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যে ভাষায় কথা বলেছেন, তার মধ্যে 3টি শব্দ তোমাকে জাস্ট নোট করছি। এটি গণতান্ত্রিক, আরেকটি প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক। এই শব্দগুলো কেবল সৌজন্য বলে মনে করছেন না কূটনৈতিক মহল, বা আমরাও মনে করছি না। এগুলো একদম সরাসরি আন্তর্জাতিক একটি বার্তা। বাংলাদেশ যেন স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক থাকে, দিল্লি সেটা চায় অতীতের মতো। ফলে দিল্লির আজকের এই মন্তব্য নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা অন্তর্ভুক্তিমূলক সম্পর্কের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার বলে বার্তা বলেও আমরা মনে করছি। এবার ভিসা বিষয়ে আমরা ফিরছি, কারণ ভিসা নিয়ে এই জটিলতা আমরা দেখেছি আরো বেশি বেড়েছে। দেখো, ভিসা কড়াকড়ি ছিল সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান একটা ধাক্কা। এখন যদি ভিসা সহজ হয়, তাহলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটন সব ক্ষেত্রেই ইতিবাচক একটা প্রভাব পড়তে শুরু করবে। একেবারে সোজা কথায়, বাংলাদেশ এবং ভারতের মানুষের যোগাযোগ ফিরলে রাজনৈতিক উত্তাপটাও ক্রমশ হ্রাস পাবে, এবং তাতে ঢাকা দিল্লির কূটনৈতিক মহল প্রশান্তির শ্বাস প্রশ্বাস নিতে পারবে, যেটি 18 মাসে আমরা কিন্তু দেখিনি। তাই তো? তুমি কিভাবে দেখছো? সংক্ষেপে যদি বলো, কারণ অনুষ্ঠান শেষ পর্যায়ে। একদম, মানে যেহেতু দিল্লি প্রথম থেকে একটা ইতিবাচক পদক্ষেপই ছিল, এবং আবার সে আমাদের পুরনো কথায় ফিরতে হয়। দিল্লি কিন্তু কখনোই বলেনি আমি বাংলাদেশের সঙ্গে মুখ ফিরিয়ে রয়েছি। দিল্লির এই না বলা কথাটাকে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম এমন করে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এমন করে প্রচার হয়েছিল, মনে হয়েছিল যে দিল্লি একটা ভয়ঙ্কর কিছু করতে চাইছে। সেইটা কিন্তু নয়। দিল্লি কূটনৈতিক, ওদেশে হিন্দু বা কোনো মানুষের কোনো সমস্যা হলে দিল্লির কূটনৈতিক ভাবে দেখেছেন। প্রতিটা কূটনৈতিক পদক্ষেপ দিল্লি করেছে। এবং আজ যেভাবে বিদেশ মন্ত্রকের ব্রিফিং হলো, বিদেশ মন্ত্রক বিবৃতি দিল, তাদের তো মানে এটা স্পষ্ট যে মানে কোনোভাবেই কখনো আটকে থাকার বিষয় নয়, এবং কখনোই যে এই দেশের সঙ্গে যোগাযোগ রাখবো না, এটা একটা মানে যেটা আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়, যেটা জঙ্গিদের উত্থান ঘাঁটি, জঙ্গি রাজত্ব চলছে,
রাজনৈতিক ভাবে মেনে চলা হয় না, এই যে বিভিন্ন বিষয়গুলো বারবার করে ধরা হয়েছিল, সেগুলো যে দিল্লির মুখ থেকে নয়, দিল্লির না বলা কথাগুলোকে আমরা আমাদের মতন করে বলেছি, এইটা বোধহয় স্পষ্ট হলো। এবং দিল্লি আবার স্পষ্ট করলো, আমি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চাই, ভিসা নীতি স্পষ্ট করতে চাই, সহজ করতে চাই। এবং এখানে বলে রাখা ভালো, দিল্লির কিন্তু নীতি বাংলাদেশ বা ঢাকার সঙ্গে এবং পাকিস্তান বা ইসলামাবাদের সঙ্গে এক নয়। ইসলামাবাদকে যেমন কট্টরভাবে ইসলামাবাদের বিরোধিতা করছে এবং জঙ্গি পদক্ষেপের জন্য নিন্দা করছে, সেই দিল্লি কিন্তু বাংলাদেশের পাশে রয়েছে, সেই দিল্লি কিন্তু ঢাকার বিদেশ নীতির সমর্থন করছে, ঢাকার সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছে। আমরা যারা কিছু মানুষ হয়তো বুঝতে পারিনি বা ধরে নিচ্ছি ভুল বুঝেছিলাম, তারা কিন্তু দিল্লির অবস্থানকে নিজেদের মতন করে ব্যাখ্যা করতে গিয়ে একটা উদ্ভট পরিস্থিতি তৈরি, মানে মন গড়া কিছু কথা বলে ফেলছিলেন। বাংলাদেশ তার অভ্যন্তরে যেভাবে খুশি চালাক, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো হলে, আমরা বাংলাদেশে যেতে পারলে, বাংলাদেশের মানুষ আমাদের এখানে আসতে পারলে, দুদেশের রাজনৈতিক সম্পর্ক বাড়বে, ভ্রাতৃত্ব বাড়বে। এই আজকে 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিবার মানে বহুবার ওখানে গেছি, ওখানকার মানুষ বহুদিন এসছে। কলকাতায় যত জায়গায় 21শে ফেব্রুয়ারি পালন করা হয়, বাংলাদেশে কত জায়গায় হয় এর প্রশ্ন উঠে যায়, কলকাতায় এত জায়গায় হয়। অর্থাৎ কলকাতার মানুষ এতভাবেই বাংলাদেশকে ভালোবাসেন। কলকাতা থেকে যেভাবে বাংলাদেশে যাই, সামনে আসছে পয়লা বৈশাখ, প্রচুর ভারতীয়, প্রচুর বাঙালি, প্রচুর কলকাতা মানুষ ঢাকায় যায়, ঢাকার নিজের শহর মনে করেন। আরো দিন আসছেন, ঢাকায় যান। এই যে যাতায়াতটা বন্ধ হয়ে গেছিল, এটা যদি দিল্লির এই যে কথা, আজকের যে বার্তা, মনে করা হচ্ছে খুব দ্রুত এই সমস্যাটা কেটে গিয়ে ওখানকার মানুষ আসতে পারবেন। আমাদের বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় বিপুল বাংলাদেশি মানুষ ঘুরে বেড়ান, বিপুল নিশ্চিন্তে নিরাপদে বাজার করেন, জিনিস কেনেন, আনন্দ করেন। আমরা যাই, প্রচুর জিনিস কিনি, ওদের দেশে আসি, এই সীমান্তের বড় ব্যবসা চলে। এটা ধাক্কা খেয়েছিল 18 মাসে, আজকের এটা ইতিবাচক পদক্ষেপ। বোধহয় এই দিনটার জন্যই সবাই অপেক্ষা করেছিলেন, এটা হলেই বোধহয় আগামী দিনে একটা ভালো কিছুর মানে আশা অবশ্যই দেখতে পারি। একদম। শীর্ষেন্দু, তুমি বলছিলে যে পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্কটা ঠিক আলাদা। হ্যাঁ, হতেই হবে, কারণ বাংলাদেশ তো ভারতীয়দের ডিএনএ এর মধ্যে রয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কথা। এবং তোমার মনে আছে শেখ হাসিনা যখন দিল্লিতে আশ্রয় নেন, তারপরেই সর্বদলীয় বৈঠকের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় একটি বিশেষ অধিবেশন ডাকা হয়। সেই অধিবেশনেই কিন্তু তিনি কথাগুলো বলেছেন এবং পরবর্তীতে বিভিন্ন টক শোতেও আমরা দেখেছি যে এস জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কথা বলেছেন। এবং আরেকটি কথা যেটি বললে ভিসার বিষয়ে, এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, বাংলাদেশের দর্শক তারাও জানেন হয়তো, এবং ভারতীয় দর্শক যারা দেখবেন তারাও হয়তো জানেন, যারা এই মুহূর্তে বাংলাদেশে যেতে চান, যারা ডিসেম্বরের 21 তারিখের পর থেকে বাংলাদেশে যেতে পারছিলেন না, তাদের জন্য সুখবর। ইতিমধ্যেই বাংলাদেশের গণমাধ্যমের খবর, দিল্লির দূতাবাস থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা, পর্যটন ভিসা তারা কিন্তু আবার রিস্টোর করেছে, আবার কিন্তু দিতে শুরু করেছে। সুতরাং এটি কিন্তু খুবই ইতিবাচক তথ্য সকলের জন্য। শীর্ষেন্দু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত সময় জুড়ে আমাদের প্রথম কলকাতার দর্শকদের কাছে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরলে। দিল্লি টোন বদলেছে, কিন্তু সেটি আবেগের নয়, বরং অনেকটা কৌশলের। ভারত বুঝেছে বাংলাদেশে যে সরকারই থাকুক না কেন, সম্পর্ক অপরিহার্য। এখন সুযোগ ঢাকার হাতেও, ভারত বিরোধী আবেগে নয়, বরং সমতা ও স্বার্থের ভিত্তিতে নতুন সমীকরণ গড়ার। এই মুহূর্তে দুই দেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। একদিকে নতুন সরকার, অন্যদিকে নতুন সুর। ভিসা যদি সহজ হয়, সংলাপ যদি গভীর হয়, পারস্পরিক সম্মান যদি বাস্তব হয়, তবে এই অধ্যায় হতে পারে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশের মানুষ এখন দেখছেন দিল্লির এই উষ্ণতা কেবল ভাষা নাকি বাস্তব পদক্ষেপে রূপ নেয়। উত্তর আসবে খুব শিগগিরই। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদ থাকুন। আর হ্যাঁ, এই অনুষ্ঠানের কোন মন্তব্য বা মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত কিনা, সেটি প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আজকে চ্যানেলে প্রথম এলে পূর্ণ ভিডিও দেখে
চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।